মানুষ বাস্তবে উঠতে না পারলেও কল্পনায় আকাশ ছুঁতে পারে। এই ছোঁয়াছুঁয়ির সঙ্গ ও অনুষঙ্গ শিল্পাশ্রয়ী মানুষগুলোর কাছে খুব সহজেই ধরা দেয়। সেটা হয়তো কবিতা ও গানে, অথবা সাহিত্য ও সিনেমার রঙিন ক্যানভাসে ভাসিয়ে তোলেন একজন শিল্পী। তেমনই একজন শিল্পী লুৎফর হাসান। ছোটবেলার বিলপুকুর সাঁতরিয়ে দিগন্ত বিস্তৃত মাঠ পেরোনো কৈশোর থেকে যৌবনে, তারপর সেই যৌবন একসময় থিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই নিজেকে তুলে ধরতে শুরু করেন লুৎফর হাসান একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও লেখক। তিনি লেখা, সুর ও কণ্ঠ দেওয়া মিলিয়ে ৬ শতাধিক গানে কাজ করেছেন। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো বিখ্যাত এই গানটির মতো আরও কিছু বিখ্যাত গান তার খ্যাতি এনে দিলেও তিনি তার লেখক সত্তাটাই যাপন করতে চান। এ পর্যন্ত গল্প, উপন্যাস, কবিতা, ছড়া মিলিয়ে লুৎফর হাসানের প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০টি। সম্প্রতি লেখালেখি নিয়ে সারা বাংলার সঙ্গে কথা বলেছেন এই গুণী কথাশিল্পী। আমি লেখক হিসাবে, গায়ক হিসাবে না, আমি মূলত লেখক। শখের বশে গায়ক হতে গিয়ে কিছু গান অনেক বেশি জনপ্রিয় হওয়ায় এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়, ফলে গানটা কন্টিনিউ করতে হয়েছে। এবং কি পরে দেখলাম যে গান আমাকে বিপুল মানুষের ভালোবাসা এনে দিয়েছে, ফলে গানের সাথে আছি। যতদিন কণ্ঠে সুর থাকবে ততদিন গান করব, এবং যদি কখনো দেখি যে গান কণ্ঠে সুর চলে গেছে, আমি একটু বেসুরো হয়ে গেছি, তখন আমি গানটা ছেড়ে দেব। কিন্তু লেখালেখি যেটা, এটা আমি যতদিন আমার হাতে জোর থাকবে বা আমার মস্তিষ্ক কাজ করবে ততদিন আমি লেখালেখি করব। শুরুটা হচ্ছে আমি লিখতাম ছোটবেলা থেকে, বাচ্চা বয়স থেকে লিখতাম। তারপর সিরিয়াসলি লেখালেখি শুরু করে বিশ্ববিদ্যালয়ে দুই একটা শহরে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়তাম, রাজশাহী শহরে দুই একটা লিটল ম্যাগ হইতো, সেখানে টুকটাক লিখতাম। আর বিশ্ববিদ্যালয়ের ভেতরেই একটা লিটল ম্যাগ ছিল নির্ঝর, সেখানে মাঝে মধ্যে লিখতাম। তারপর ঢাকায় কিছু লেখা পাঠাতাম, পত্রিকা সাহিত্য পাতায় টুকটাক লেখার চেষ্টা করতাম। তারপর ঢাকায় আসার পরে জীবিকার প্রয়োজনে পত্রিকায় লেখালেখি শুরু হয়, ম্যাগাজিনে লেখালেখি শুরু কন্ট্রিবিউট করতাম। তারপর দেখলাম যে লিখতে ভালো লাগছে, এই লিখতে লিখতে গান লিখলাম। গান লেখা, গান জনপ্রিয় শিল্পীরা গাইলেন, গান জনপ্রিয় হলো। তারপর এক ফাঁকে গান গাইলাম। তারও আগে, গান গাওয়ারও আগে আমার মানে বই বের হয় অন্বেষা থেকে, সেটা ২০০৯ সালে। তারপর থেকে ধারাবাহিকভাবে লেখালেখি চলছে। এটা আসলে স্বপ্নযাত্রা না, আমি মনে করব যে একটা গন্তব্যে আমি যাব বলে আমি লিখছি বা গাইছি। গাইছি এই কারণে যে আমি মজা পেয়ে গেছি গাইতে গাইতে, যে বিষয়ভিত্তিক গান, এই বিষয়ে আমার গান হয় না, এই বিষয়ে আমি গান করব। আমার গানের ভেতরেও কবিতা থাকে, কারণ আমি যেগুলো লিখি এর বাইরে যারা লেখে আমার গান, তারাও কেউ কবি, কেউ সাহিত্যিক। আর লেখালেখির ক্ষেত্রে যেটা, যে আমি সব ধরনের লেখা কিন্তু লিখি। আমি সব ধরনের লেখায় গুরুত্বপূর্ণ কিছু লেখা আমি রেখে যেতে চাই। এটা হচ্ছে আমার মানে ভীষণ। আমি যখন থেকে লিখতে শুরু করেছিলাম, প্রথমে তো আমি গান লিখতাম, ছড়া লিখতাম, কবিতাও লিখতাম। তবে উপন্যাস মূলত আমাকে থেকে যেতে আকৃষ্ট করে, কারণ আমি দেখলাম যে উপন্যাস তো বিস্তৃত বিষয়। আমি মানে গ্রামীণ প্রেক্ষাপটে লিখতে পছন্দ করি। তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, ওনাদের আমি অনুসরণ করতাম সেই সময়। এটা বলতে আমার দ্বিধা নাই, আমি ওনাদেরকে অনুসরণ করে লিখতাম। তো পরবর্তীতে যখন দেখলাম যে আমি আমার দেখে আসা একটা অন্যরকম একটা ঘটনাকে এমনভাবে পাঠকের জন্য তৈরি করেছি এবং পাঠক তৈরি হয়ে গেছে, যখন দেখলাম যে একটা মোটামুটি সংখ্যার পাঠক আমার বই খোঁজেন এবং বই সংগ্রহ করেন, বই পড়ে সেটার প্রতিক্রিয়া জানান, তখন আমার মনে হলো যে আমাকে লিখতে হবে। তো বিভিন্ন গল্প আমি লিখতে লিখতে আমার মনে হয়েছে যে আমার আরো অনেক কিছু বলার বাকি আছে। সেগুলো যতদিন পর্যন্ত না বলা হচ্ছে এবং নতুন অনেক কথা, না বলা কথা যুক্ত হচ্ছে, না বলা গল্প যুক্ত হচ্ছে, তো এগুলো শেষ না হওয়া পর্যন্ত আমার লেখালেখি চালিয়ে যেতে হবে। মানুষের জীবন দেখি আমার এক ধরনের একটা ছোটবেলায় একটা অভ্যাস ছিল। আমি যখন ঢাকায় আসতাম, আমাদের বাড়ি
টাঙ্গাইলের গোপালপুরে। সেখান থেকে যখন ঢাকায় আসতাম বাসে, তখন রাস্তার সাইনবোর্ড পড়তাম। এ ধরনের নেশা ছিল। সাইনবোর্ড পড়তাম আর মানুষ দেখতাম। ছোটবেলা থেকে আমার একটা স্বভাব, মানে আমাদের এলাকার কতজন আমাকে চেনে আমি জানি না। কিন্তু আমি প্রতিটা মানুষকে দেখলে বলতে পারবো যে তাকে আমি চিনি, সে ওই গ্রামে থাকে। মানে আমি খুব মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে এখনো মানুষকে দেখি। মানে এই যে মেলায় কত মানুষ ঘুরে বেড়ায়, আমি আমার মনে হয় যে যাদেরকে আমি একবার দেখছি, ওকে আমি অনেক বছর পরেও আমি মানে চিনতে পারবো যে আমি ওই বইমেলায় মধ্যে দেখছিলাম। এটা মানুষ দেখার অভ্যাসের জায়গা থেকেই আমার লেখালেখির পথ তৈরি হয়। আমি মনে করি যে আমি নিজেই তো পাঠক। আমি নিজেই তো পাঠক। অন্যের বইয়েরও পাঠক, আমি আবার নিজের বইয়েরও পাঠক। যে আমি যা লিখলাম এতে আমার কতটুকু প্রয়োজন মিটলো, পাঠকের প্রয়োজন কতটুকু মিটবে, সমাজ এখান থেকে কতটা উপকৃত হবে। এখানে কম্বাইন্ড একটা মানে খেলা চলে আরকি। আমার মনে হয় যে আমি তো সমাজের প্রতিনিধি। তো আমি নিজেকে লেখক ভাবার আগে আমি নিজেকে আগে পাঠক ভাবি। আমি লেখার পরে আমারটা লেখার পরে আমি একবার নিজেরটা ভালো করে পড়ি, ২ বার নিজেরটা ভালো করে পড়ি। ফলে দায়বদ্ধতাটা এসে যায়। যেখানে কিছু ক্রাইসিস থাকে, ঘাটতি থাকে, সেখানে যুক্ত হয়ে যায় অনেক কিছু। মানে নতুন করে যখন আমি আবার এডিট করি, তখন যুক্ত হয়ে যায়। দায়বদ্ধতা এভাবে তৈরি হয় আমার লেখালেখিতে। ইতিহাস নিয়ে আমার জ্ঞান কম, সাহস কম। আ আমি মনে করি যে ব্যক্তি জীবনেই যত মানে সংকট, পারিপার্শ্বিক জায়গায় যত সংকট, আশেপাশের মানুষের ভেতরের যে সংকট, এটা নিয়ে কথা বলতে গেলেই তো আমার এক জীবন চলে যাবে। প্রতিটা সেক্টরেই নির্দিষ্ট কিছু মাস্টারপিস তৈরি হয়। কিছু মানুষ পায়োনিয়ার থাকে যারা কাজ করে ওগুলার উপরে। তো সেই জায়গায় আ যারা ওগুলোতে যাদের দক্ষতা বেশি তারা কাজ করছে। ওটার যারা প্রতিনিধিত্ব করছে তারা কাজ করছে। আমাকেই কেন সব বিষয় নিয়ে লিখতে হবে? সব বিষয়ের দায়বদ্ধতা আমি মেটাবো কেন? আমার উপরে অর্পিত যে দায়বদ্ধতা বা আমি যেটা করলে কাজে দেবে আমি সেটা করছি। আমি লেখক জীবনকে দেখি যে এটা একটা উপভোগ্য জীবন আমার। আমার লিখতে ভীষণ আনন্দবোধ হয় এবং যতক্ষণ লিখি ততক্ষণ আমার ভালো লাগে। আমার একটু খারাপ লাগা কাজ করলে আমি লিখতে বসে যাই। লিখতে বসলেই আমার মন ভালো হয়ে যায়। তো ফলে আমি মনে করি যে লেখক জীবনটা হচ্ছে আমার কাছে উপভোগ্য।